যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন তিনি রোহিঙ্গা নন তো। বিস্ফোরক অভিযোগ আনলেন লোকসভা নির্বাচনে তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে ঐতিহাসিক রায় দিয়েছে তাতে নিশ্চিতভাবে 26,000 ছাত্রছাত্রীর চাকরি অবশ্যই গেছে। খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে তার মধ্যে কিছু যোগ্যদেরও চাকরি গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য এতগুলো পরিবার আজকের রাজ্যে ভুগতে হলো, সেই রাজ্য প্রশাসনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মুখ্যমন্ত্রী হিসাবে মানি না বলে আগেও ঘোষণা করেছিলেন বিচারপতি। গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চ থেকে আরো একবার একদিকে যেমন সে কথা বললেন, ঠিক পরক্ষণেই যে বক্তব্য তিনি রাখলেন কার্যত বিস্ফোরক বললেও কম হয়। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাকার, এই নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন পরিষ্কারভাবে, অন্যদিকে তিনি আবার প্রশ্ন করলেন তিনি রোহিঙ্গা না তো। তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না, আমি তো মানিই না, কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা? কাল তিনি এই কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতার ক্লিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে। আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন তিনি রোহিঙ্গা নন তো। এ প্রশ্ন আজ আমাদের তুলতে হবে। তুমি জেনে রাখো, তোমাকে নাক্ষত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে একদিকে যেমন তমলুকের মাটিতে দাঁড়িয়ে এই ধরনের মারাত্মক প্রশ্ন করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তখন তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন তিনিও রাজনীতিতে বহুল চর্চিত। কিন্তু সেই দেবাংশু কার্যত তমলুকে এখন নাকানি চোপানি খাচ্ছেন। কোথাও বিজেপি কর্মী সমর্থকদের কাছে, কোথাও গ্রামে গঞ্জে গেলে তাকে চোর চোর শব্দ শুনতে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন আমাকে দেখে চোর বলছে। তারই যেন প্রতিধ্বনিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের বড় ছোট মাঝারি সমস্ত নেতাদের কাছে। ভারতের রাজনৈতিক ইতিহাস এই ধরনের বেনজির কাণ্ড কারখানা কোনো দল সম্পর্কে আজ পর্যন্ত দেখেনি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, এই রাজ্য সরকার 26,000 চাকরি প্রার্থীদের মধ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী, সম্ভবত সংখ্যাটা 19 বা 20,000-এর কাছাকাছি, তাদের চাকরি চলে যাওয়াতে খুব দুঃখ প্রকাশ করছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু তারা কি ভাবছেন সাধারণ মানুষ বুঝতে পারছেন না যে আপনারা দুর্নীতিকে এইভাবে সাপোর্ট না করলে, আপনাদের মন্ত্রিসভা শূন্যস্থানের থেকেও অতিরিক্ত পদে নিয়োগের প্রস্তাবে মান্যতা না দিলে এই জটিলতা সৃষ্টি হতো না। সেই কারণে আজকে যারা সাফার হচ্ছে সবগুলোর জন্যই তো আপনারা এবং শুধু আপনাদের প্রশাসন দায়ী। এই মুহূর্তে মানুষকে বোকা বানিয়ে যারা যোগ্য চাকরি প্রার্থীরা হারালেন তাদের সহানুভূতি জানিয়ে আরো একবার কি পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর চেষ্টা? এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? আপনারা এই দুর্নীতির সঙ্গে জড়িত না হলে এই সাংবিধানিক সংকটটা তো তৈরি হতো না। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্ট যখন চেষ্টা করছেন এই সাংবিধানিক সংকটকে দূর করতে, তখন রাজ্য প্রশাসনের সদিচ্ছা থাকলে চুরি করা চাকরি প্রার্থীদের অনৈতিকভাবে যারা শিক্ষকের চাকরি পেয়েছেন সেই লিস্টটা তো দিয়ে দিলেই একেবারেই ঝামেলা মিটে যেত। পশ্চিমবঙ্গে সব লুট করেছে, যাদের
চাকরি চলে গেছে, তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য। এই যোগ্য কারা আর অযোগ্য কারা, এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। কিন্তু সেটা একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন করছেন না, অন্যদিকে ক্রমাগত কলকাতা হাইকোর্টকে বেনজির ভাষায় আক্রমণ করছেন। বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে বলেও এই ধরনের বক্তব্য বলছেন। প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী যে এগুলোকে হায়ার জুডিশিয়ারি কেন অ্যালাউ করছে, কেন কন্টেম্পট অফ কোর্ট করছে না। কেন অ্যালাউ করছে? ওদের ভাইপো এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করেছে। আমাদের তো সব জাজমেন্ট পছন্দ হয় না, তো আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি। আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিইনস্টেট করেছে। বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেনি। এই ঔদ্ধত্য, এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে। আমরা তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউ করছে। আচ্ছা ভাবুন যে তৃণমূলের কাছে লড়াইটা কত কঠিন। আপনাদের আগের একটি পর্বেই বলেছিলাম, তারা এই মুহূর্তে আমাদের দেশের একটি বড় অংশকে শত্রু বলে মনে করে। তাদের প্রধান শত্রু বিজেপি, সে কথা বলার নেই। এমনকি সিপিএম ও কংগ্রেস, অন্য যে বড় রাজনৈতিক দলগুলি রয়েছে, তাদেরকেও তৃণমূল কংগ্রেস শত্রু মনে করে। তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টকে পর্যন্ত শত্রু মনে করে, তার কারণ তারা বলছে যে বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। এমনকি এই রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনকে বন্ধু মনে করে না। এই তৃণমূল সরকার শত্রু মনে করে যতগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে সবগুলোকে শত্রু মনে করে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সকলেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের শত্রু। এমনকি বিএসএফ বা সিআইএসএফ, দেশের গৌরবের সেনা জওয়ানরা, যাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গ কেন সাধারণ মানুষ মাথায় তুলে রাখেন যে তারা পাহারা দেন বলে পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের দলের কাছে ওরাও শত্রু। এবার ভাবুন যে তৃণমূল কংগ্রেসের কাছে লড়াইটা কতটা কঠিন, কারণ তারা মনে করছে এই দেশেই তারা রাজনীতি করবে, অথচ সবাই নাকি তাদের শত্রু। অর্থাৎ আপনাদের যদি তৃণমূলকে গ্রহণ করতে হয় তাহলে আপনাদের কতগুলো জিনিসকে বর্জন করতে হবে একটু ভাবুন। কলকাতা হাইকোর্টকে বর্জন করতে হবে, কেন্দ্রীয় তদন্তকারী প্রত্যেক সংস্থাকে বর্জন করতে হবে, কেন্দ্রীয় সরকারকে বর্জন করে দিতে হবে, সিআইএসএফ, বিএসএফ, সেনা জওয়ানদের একটি অংশকে আপনাদের বর্জন করে দিতে হবে। অর্থাৎ আপনাকে সম্ভবত 10টা জিনিস এই দেশের বর্জন করলেই একমাত্র তৃণমূল আপনাকে নৈতিকভাবে গ্রহণ করতে পাবে। এইটা দেশের জন্য কতটা গ্রহণযোগ্য আর তৃণমূল কংগ্রেসের দলের জন্য কতটা গ্রহণযোগ্য, তৃণমূল কংগ্রেস কি সেটা ভেবে দেখছে কোনোদিন? যে তাদের লড়াইটা যদি এইভাবে চলতে থাকে, কার্যত একটা সময় লড়াইটা গোটা দেশের বিরুদ্ধে না হয়ে যায়। সেই জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন এতদিন পর্যন্ত বিজেপি বা অন্যান্য মানুষরা তৃণমূল কংগ্রেসকে চোর বলতো, এবার সেই ধাব্বা লাগিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো, এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমোহর লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেটটাই চোর। এবং আপনাদের দেখাবো ওই তমলুকের ঘটনা, যে তমলুক থেকে আপনাদের দেখালাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য। সেই তমলুকের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, তিনি যখন প্রচারে যাচ্ছেন একাধিক জায়গায় তাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। গতদিনেও আপনাদের দেখাবো নন্দীগ্রামে তিনি যখন গেছিলেন তখন চোর চোর শব্দ শুনতে হয়েছিল এবং সেই শব্দ শুনে কার্যত তাকে পালিয়ে আসতে হয়েছিল। দেখুন ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিও।
যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এখন কোন অবস্থায় রয়েছেন, তারা যে সাধারণ মানুষরা এখন কোন চোখে তাদের দেখছেন, বিশেষ করে কলকাতা হাইকোর্টের এই ঐতিহাসিক রায় এখনো পর্যন্ত কিন্তু বলবৎ রয়েছে। যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে এটা খণ্ডন হচ্ছে বা অন্য কোনো রায় আসছে, ততক্ষণ পর্যন্ত এই রাজ্য সরকারের চরম অস্বস্তি বজায় রাখবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার আরো এক স্টেপ ঊর্ধ্বে উঠে মানুষের কাছে আবেদন করলেন যে এনাকে মুখ্যমন্ত্রী বলবেন না, ইনি নৈতিক যোগ্যতা হারিয়েছেন। যদিও আমি বিশ্বাস করি না, তার কারণ যতদিন পর্যন্ত সংবিধানে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন ততদিন পর্যন্ত তিনি আমার মুখ্যমন্ত্রী, সে যত বড়ই অভিযোগ আসুক না কেন। আইন আদালত ব্যবস্থা না নিলে অন্তত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই বক্তব্য হয়তো কার্যত সমর্থন করা যায় না। শুনুন সে বক্তব্য। রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই, তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না, আমি তাকে মমতা ব্যানার্জি বলি। এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না, তাকে মমতা ব্যানার্জি বলবেন। দেখুন, তৃণমূল কংগ্রেস যেভাবে দল পরিচালনা করছে এটা কার্যত গবেষণার বিষয় হয়ে যাবে আগামী দিনে, যে কি করে একটা রাজনৈতিক দল এতদিন ক্ষমতায় থাকলো যাদের উদ্দেশ্য বা যাদের গতি মুখ ছিল সম্পূর্ণ প্রগতির উল্টো দিকে। আপনাদের আরো একটি ভিডিও দেখাবো তৃণমূল কংগ্রেসের আরো এক নেতার, হামিদুল রহমান, তৃণমূল কংগ্রেসের চোপড়ার বিধায়ক। তিনি সাধারণ মানুষকে মঞ্চের ওপর থেকে হুমকি দিচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর দেখে নেব। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রীতি এবং রেওয়াজ। বক্তব্যটা আপনারা শুনুন। কমিশন অনেকদিন পর এই বক্তব্যের তাকে শোকজ করেছেন এবং এই বক্তব্য শোনার পর কি আপনারা কখনো দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনাকে ধমকেছেন এবং বলেছেন প্রকাশ্যে যে কথা বলেছো মানুষের কাছে ক্ষমা চেয়ে নাও? শুনুন তার বক্তব্য। সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স 26 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আমাদের এই ফোর্সদের সঙ্গে থাকতে হবে। মূল্যবান ভোটগুলো নষ্ট করবেন না, বাদরামি করবেন না। 26 তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে, তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে। তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো, আমার এটা হলো। সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স। শুনলেন বন্ধুরা এনার বক্তব্য, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন না যে কলকাতা হাইকোর্টের উদ্দেশ্যে, ভুল যদি হয়ে থাকে তাহলে আমাদের ধরিয়ে দিলেই পারতেন, আমরা ঠিক করে নিতাম। ভুল তো প্রত্যেকটি পদে আপনারা করছেন। ভুল আর অপরাধের মধ্যে তফাৎটা বোধহয় সংবিধান করতে জানে, তা না হলে তো পৃথিবীর মধ্যে যারা দোষী তারা কেউ জেলে থাকতো না, তাদেরকে সকলেই কলকাতা হাইকোর্ট সংশোধন করে বলতো এবার থেকে তোমরা ঠিক করবে। কেউ যদি খুনও করে আসতো, পরের বার কলকাতা হাইকোর্ট তার ভুলটা ধরে বলতো তুমি খুন করেছো, দেখো খুন করাটা সংবিধানের এই ধারা অনুযায়ী অন্যায়, তুমি খুন করো না, তোমার দোষ শুধরে নাও। এটা তো করা যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন করে সংবিধান লিখতে চাইছেন কিনা জানি না, তা না হলে তিনি কেন বলবেন যে কলকাতা হাইকোর্ট সংশোধন করে দেবেন? 5-6 হাজার ছেলের জন্য প্রায় 23 লক্ষ পরীক্ষার্থী বা পরিবারকে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভুগতে হচ্ছে সরকারের দুর্নীতির কারণে। তারপরেও মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য কি করে রাখছেন সত্যি সত্যি অবাক লাগে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুলে 15% শিক্ষকের ঘাটতি হয়েছে, তা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বিষয়গুলোকে না ধরে যারা এখনো পর্যন্ত অন্যায় করে যাচ্ছেন এই সমস্ত হামিদুল ইসলামদের মতো যে সমস্ত নেতা বা বিধায়ক, ভাবুন তিনি হুমকি দিচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী তো ভোটের পর তো চলে যাবে, তারপরে কি হবে। এনাদেরকে শাসন না করে কলকাতা হাইকোর্টের সমালোচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলেই বুঝুন অভিমুখটা, এই রাজ্যের শাসক দলের অভিমুখটা কোন দিকে রয়েছে। আচ্ছা, আজকে পর্বটা শেষ করব, আপনাদের শুধু লিখে জানান তো যে এই রাজ্য সরকারের অভিমুখটা সোজা রয়েছে না উল্টো রয়েছে। যারা বেশি কিছু লিখতে পারবেন না তারা সোজা বা উল্টো এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ লিখলেই বুঝতে পারবেন বেশিরভাগ মানুষ যে সাধারণ মানুষ কি ভাবছে এই রাজ্য প্রশাসন সম্পর্কে। যাই হোক, অনেকগুলো তথ্য আপনাদের সামনে দিলাম, এখনকার মতো এখানে শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। গুড বাই।